সবাইকে শুভেচ্ছা। আজকে একটা বিশেষ দিন। আপনারা মোটামুটি জানেন যে আজকে পৃথিবীর অন্যতম সমাদৃত ক্লাব, পৃথিবীর অন্যতম ধনী ক্লাব এবং পৃথিবীর অন্যতম সাপোর্টেড ক্লাব, ফুটবল ক্লাব বার্সেলোনার আজকে জন্মদিন। ১২৫ বছর আগে ঠিক আজকের দিনটাতে বার্সেলোনা শহরে কাতালান একটা এলাকায় কয়েকজন সুইস এবং ব্রিটিশ নাগরিকের উদ্যোগে মূলত এই বার্সেলোনা ক্লাব যাত্রা করছিল। তো অ্যাকচুয়ালি আমি এই যে ট্রফির কথা বললাম, সমর্থকদের নাম্বার বললাম বা ঐতিহ্যের কথা বললাম, এর কোনোটাতেই তো বার্সেলোনা পৃথিবীর সেরা কেউ না। এর চেয়ে প্রত্যেক সেক্টরে বড় বড় ক্লাব এই পৃথিবীতে আছে। ট্রফি জয় বলেন, সম্পদের কথা বলেন, সব দিক থেকে আছে। তারপরে বার্সেলোনা কেন অনন্য, কেন পৃথিবীর মানে শুধু ক্লাবের কথা বললে, শুধু কালচারের কথা বললে কেন পৃথিবীর অন্যতম একটা ইউনিক ক্লাব হচ্ছে বার্সেলোনা, সেই ব্যাপারটা কেন, সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করব যে কেন তারা দাবি করে যে ইটস মোর দ্যান এ ক্লাব, এটা ক্লাবের চেয়ে বেশি কিছু, কেন এটা রাজনীতি, সংস্কৃতি এবং প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, সেই ব্যাপারগুলো একটু বলবো। আপনি যদি 2016-17 দিকে বার্সেলোনার খেলা একটু দেখে থাকেন, আগে পরেও জিনিসটা দেখা গেছে তো, কিন্তু 2016-17 কথা একটু স্পেশালি বলি যে এই সময় বার্সেলোনার প্রতিটা ম্যাচে একটা কমন স্লোগান শোনা যেত, পুরো স্টেডিয়াম গর্জন করতো ইন্ডিপেন্ডেন্সিয়া ইন্ডিপেন্ডেন্সিয়া এই শব্দ দিয়ে। শব্দটা যদিও কাতালান শব্দ, কিন্তু আপনি তো শুনে বুঝতেছেন যে শব্দটা কি বলতে চায়, স্বাধীনতার কথা বলতে চায়, তারা স্বাধীনতা চায়। এই যে কাতালান স্বাধীনতা, এটা কি এবং কেন কাতালানরা স্বাধীন হতে চায়, কীভাবে কাতালানরা পরাধীন হলো, এই ছোট ছোট তথ্যগুলো বার্সেলোনা ক্লাবকে বোঝার জন্য আপনার খুব জরুরি। বার্সেলোনা সেই আদিকাল থেকে একেবারে স্বাধীন এলাকার একটা রাজধানী ছিল। সেই এলাকাটা হচ্ছে কাতালোনিয়া, মূলত বাস্ক, গ্রানাডা এবং বার্সেলোনা, এই তিনটা এলাকা নিয়ে গঠিত ছিল কাতালোনিয়া। মূলত তারা কাতালান ভাষায় কথা বলতো এবং কালচারালি খুব রিচ ছিল। নানা রকম ফোক ইনস্ট্রুমেন্ট, মিউজিক, তারপরে নিজস্ব কালচার, সেই আমলে তাদের নানা রকম কালচারাল স্বাধীনতা ছিল এবং কালচারালি তারা ইউরোপের অন্যতম সমৃদ্ধ একটা জায়গা ছিল। কিন্তু এই জায়গাটা, এই যে কাতালোনিয়া, তারা প্রথম ধাক্কা খায় এসে 1964 সালে। পাশের আরেকটা রাজ্য অ্যারাগন, এটার সঙ্গে কাতালোনিয়া মিশে যায়। কাতালোনিয়া আর অ্যারাগন মিলে তৈরি হয় অ্যারাগন নামে রাজ্য। মানে দেখেন, কাতালন নামটা শুরুতেই হারায় যায়, কিন্তু তাতে কাতালোনিয়ার স্বাধীনতা বা স্বতন্ত্র যে অবস্থা, এটাতে খুব একটা হাত লাগে নাই। ধাক্কাটা লাগে আরও বেশ কিছুকাল পরে এসে, অলমোস্ট এর 300 বছর পরে 1469 সালে এই অ্যারাগন রাজ্যে যিনি রাজা ছিলেন তখন, রাজা ফার্দিনান্দ, তিনি বিয়ে করেন স্পেনের রানী ইসাবেলাকে। এর আগ পর্যন্ত কিন্তু কাতালোনিয়ার সঙ্গে বা অ্যারাগনের সঙ্গে স্পেনের কোনো সম্পর্কই ছিল না। স্পেনের পাশেই জায়গাটা, কিন্তু এটা মোটেও স্প্যানিশ এলাকার না। মানে মাদ্রিদ বা স্পেনের অন্য অন্য এলাকার যে কালচার, সেটার সঙ্গে কাতালোনিয়ার কোনো সম্পর্ক ছিল না। এই প্রথম স্পেনের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হলো যে তাদের রাজা স্পেনের রানীকে বিয়ে করলেন। তাতেও যে রাতারাতি কাতালোনিয়া পরাধীন হয়ে গেল তা কিন্তু না। কাতালোনিয়া নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পতাকা, নিজস্ব উৎসব, এগুলো নিয়েই চলতেছিল। কিন্তু আরও 300 বছর পরে যখন ইউরোপে প্রচণ্ড জাতীয়তাবাদের উত্থান হয় ইউরোপ জুড়ে, সেই সময় স্প্যানিশ জাতীয়তাবাদ মারাত্মক হয়ে ওঠে। এই স্প্যানিশ জাতীয়তাবাদের আমলে এসে হচ্ছে মূলত কাতালানদের পতন হয়। এর আগ পর্যন্ত কাতালোনিয়ার উপরে স্পেনের খবরদারি ছিল, কিন্তু সেই খবরদারিটা এমন লেভেলে ছিল না যে কাতালোনিয়াকে পুরোপুরি শেষ করে দেওয়া হবে। কিন্তু ওই সময় একটা উত্থান ঘটে জাতীয়তাবাদীদের, ফলে কার্যত কাতালোনিয়ার নামটাই বিলুপ্ত করে দেওয়া হয়। কাতালোনিয়া বলে আর কিছু থাকবে না, এটাই স্প্যানিশটা জানায় দেওয়া হয়। বিভিন্ন কাতালোনিয়ান কালচার, যেমন তাদের মিউজিক, যেমন তাদের অ্যাক্টিভিটি, বিভিন্ন রিচুয়ালস, এগুলো কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়। একটা অবস্থায় কাতালানরা সেই থেকে, এই যে 2017 সালের কথা বললাম, 17 না, আজকে 2024 যখন বলতেছি, তখনও 17 সালের ব্যাপারটা একটু স্পেশাল, ওইটা আলাদা পরে বলবো একটু। সেই 1164 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এখনও কাতালোনিয়ানদের বংশ পরম্পরায় প্রধান স্বপ্ন হচ্ছে আবার কাতালান দিন ফিরে আসবে, তারা আবার কাতালান সংস্কৃতি নিয়ে উঠে দাঁড়াবে। তারা বিশ্বাস করে কাতালান সংস্কৃতি পৃথিবীর অন্যতম দারুণ সংস্কৃতি। এই সংস্কৃতিকে তারা নিজেদের করে আবার তুলে ধরতে চায় এবং স্বাধীন পতাকার আন্ডারে তুলে ধরতে চায়, কিন্তু কোনো উপায় সে সময় অন্তত তারা খুঁজে পায় নাই। যুদ্ধ হয়েছে, একাধিকবার গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা
তারা নিজেদের ওই প্রতিষ্ঠাটা করতে পারে নাই। এমনকি একটা টুলসও খুঁজে পাচ্ছিল না, একটা জায়গাও খুঁজে পাচ্ছিল না যে জায়গায় বসে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, সভা সমাবেশ করতে পারে, যে জায়গায় নিজেদের হারায় যাওয়া রিচুয়ালসগুলো নিয়ে কথা বলতে পারে বা ওইগুলো পালন করতে পারে। এগুলো করা নিষিদ্ধ ছিল। তো এরকম একটা সময়, বিশ্বাস করেন, এরকম একটা বন্দিত্বের সময় কাতালানদের সামনে একটা দুয়ার হয়ে আসলো এফসি বার্সেলোনা, ফুটবল ক্লাব অফ বার্সেলোনা। এবং সেই জিনিসটা প্রতিষ্ঠিত হলো মূলত দুজন সুইচ মানুষের হাত ধরে, সুইজারল্যান্ডের দুজন নাগরিকের হাত ধরে। সেই ব্যাপারটা কেমন, সেই মজাটা একটু আমরা শুনি। ঘটনাটা 1899 সালের 22শে অক্টোবর। যদিও ওরা 29শে নভেম্বরকে বার্সেলোনা তাদের নিজেদের জন্মবার্ষিকী হিসেবে পালন করে, বাট আমার কাছে পুরো হিস্ট্রিটা পড়ে বারবারই মনে হয় যে 22শে অক্টোবর আসলে এই দিবসটা হওয়া উচিত ছিল। কারণ কি? কারণ এই সময় হুয়ান গাম্পার বলে এক ভদ্রলোক, এই নামটা আমরা মনে রাখবো, এবং হুয়ান গাম্পারের নাম আমার ধারণা আপনি বার্সেলোনার ভক্ত হলে ইতিমধ্যে এক দুবার শুনছেন। বার্সেলোনার সিজন শুরুর যে ম্যাচটা, এই ম্যাচটা হুয়ান গাম্পারের নামে একটা ট্রফি দিয়ে আয়োজন করা হয়, হুয়ান গাম্পার ট্রফি। এই হুয়ান গাম্পারকে নিয়ে একটু কথা বলার দরকার। হুয়ান গাম্পার লোকটা হচ্ছে মূলত সুইজারল্যান্ডের লোক, এবং যেটা বললাম যে একজন অ্যাথলেট, একজন তরুণ উদ্যোক্তা, একজন আইনজীবী। তো গাম্পার হচ্ছে জন্ম থেকে বলা যায় একই সঙ্গে ভালো খেলোয়াড় এবং খুব ভালো সংগঠক। ও এই ভদ্রলোক সুইজারল্যান্ডে যখন ছিলেন, সুইজারল্যান্ডে একটা গ্রামে জন্ম, পরে পরিবার সহ জুরিকে চলে আসেন। জুরিকে ওখানে খেলা শুরু করেন জুরিকের একটা দলের হয়ে, তখনকার বেশ নাম করার দল জুরিক, কি যেন নাম ভুলে গেছি, তাই তো হয় আমার ক্ষেত্রে। সুইজারল্যান্ডে জুরিকের ওই টিমটা কোনো একটা মতবিরোধের কারণে ভেঙে গেল, ফলে গাম্পার সহ বেশ কিছু খেলোয়াড় ওনারা খেলার জায়গা পাচ্ছিলেন না। তখন ওনারা জুরিক এফসি গঠন করেন। এখনও পর্যন্ত যে ক্লাবটা টপ লেভেলে খেলতেছে, এই জুরিক এফসির প্রতিষ্ঠাতাও কিন্তু গাম্পার। একটা লোক ইউরোপের টপ দুইটা ক্লাবের প্রতিষ্ঠাতা। বার্সেলোনা তো একদম তার ব্রেন চাইল্ড, তার ড্রিম চাইল্ড। সে আর জুরিক এফসিও তারা বন্ধুরা মিলে শুরু করছিল, জুরিক এফসিরও প্রতিষ্ঠাতা সে। জুরিককে ভালোই খেলতেছিলেন জুরিক দলের হয়ে, কিন্তু যেটা হলো যে ওনার কাকা থাকতেন বার্সেলোনাতে। কোনো একটা কারণে জুরিকে থাকাটা একটু অপছন্দ হলো গাম্পারের, বা একটু মনে হলো যে অন্য জায়গায় ট্রান্সফার করার দরকার। উনি ওনার কাকার কাছে চলে আসলেন। মূল উদ্দেশ্য ছিল যে আইনজীবী হিসাবে কাজ করায় বার্সেলোনা শহরে। পেশা হিসাবে তো বার্সেলোনায় আসলেন গাম্পার, কিন্তু নেশাটা কী করবেন? গাম্পার ফুটবল খুব ভালো খেলেন, হকি খেলেন, বাস্কেটবল খেলেন, ব্যক্তিগতভাবে খুব ভালো দৌড়বিদ, সাইক্লিং করেন, সবগুলোই টুকটাক বার্সেলোনা করার সুযোগ পাচ্ছিলেন। কিন্তু এই লোকটার মূল নেশা তো নিজের একটা দল, যে আমরা মিলে একটা দল করব, যে দলটার হয়ে আমি খেলবো। হয়তো অন্য কোনো ইভেন্টের দল বানাতে পারলেও বানাতে পারতেন, কিন্তু একটু বেশি আকর্ষণ ছিল ফুটবলের দিকে। প্রথমে যেটা করলেন যে ওখানে কয়েকজন সুইচ পরিবার আরও কয়েকটা থাকতো, তাদের সঙ্গে যোগাযোগ করে দেখলেন যে তারা কেউ ফুটবল খেলে নাকি। দু তিনজনকে পেলেন যারা ফুটবল খেলায় আগ্রহী। তখন ওনরা ওই দু তিনজন মিলে, কাতালোনিয়া যে এর আগে ফুটবল ছিল না তা তো না, গাম্পার তো আর ফুটবল জিনিসটা ওখানে আবিষ্কার করেন নাই, কাতালোনিয়ানরাও নিজেদের মতো করে টুকটাক এখানে ওখানে ফুটবল খেলতো, কোনো ক্লাব ছিল না। উনি একটা কাতালোনিয়ান গ্রুপের কাছে গিয়ে বললেন যে আসেন আমরা একটা ক্লাব করি, আমার যেহেতু এইসব এক্সপিরিয়েন্স আছে, আর ওনার সঙ্গে ওনার এক বন্ধু আছে, এই বন্ধুর কথা বলবো, ওই বন্ধুর কিছু টাকা আছে, যে আমরা তাহলে একটা ক্লাব করতে পারবো। তো কাতালোনিয়ানরা স্পষ্ট নিষেধ করে দিল। ওখানকার যে কাতালোনিয়ান তারা বলল যে না, আমরা কোনো নন কাতালোনিয়ানের সঙ্গে ক্লাবও করবো না, তাদের সঙ্গে একসঙ্গে খেলবোও না। গাম্পার খুব দুঃখ পেলেন। উনি বললেন যে আমি কি কাতালোনিয়ান না? আমি তো কাতালোনিয়ারে নিজের এলাকা বলে মনে করি, এবং আমি নিজের একজন কাতালোনিয়ান বলে ফিল করি, তাহলে আমি কেন কাতালোনিয়ান একটা দল করতে পারবো না? তখন গাম্পার একটা অভিনব কাজ করলেন। ওই যে 22শে অক্টোবরের কথা বলছিলাম শুরুতে, যে যেটা আসলে বার্সেলোনার সূচনা হওয়া উচিত ছিল, 22শে অক্টোবর তারিখে গাম্পারের দেওয়া একটা বিজ্ঞাপন ছাপা হলো ওই কাতালোনিয়ানের একটা ক্রীড়া পত্রিকায়। পত্রিকাটার নাম হচ্ছে লা দেপোর্তেস। এই লা দেপোর্তেস পত্রিকায় ছোট্ট একটা বিজ্ঞাপন ছাপা হলো যে কেউ কাতালোনিয়ার কেউ কি ফুটবল ক্লাব করতে আগ্রহী? যদি আগ্রহী হন এবং আপনি ফুটবল খেলতে পারেন, আসেন অমুক দিন অমুক জায়গায় আমরা একটা মিটিং করি। গাম্পার নির্দিষ্ট দিন আবর্জনা এবং পাহাড়ের ওই পাথর টাথরে ভরা একটা জায়গার কথা উল্লেখ করছিলেন, মিউনিসিপ্যালিটির একটু পাশেই। ওই জায়গাটায় গাম্পার গিয়ে পৌঁছালেন, তার সঙ্গে তার ওই বন্ধুর নাম হচ্ছে ওয়াল্টার উইন্ড। এই ওয়াল্টার উইন্ড আর গাম্পার গিয়ে ওয়েট করতেছেন। ধীরে ধীরে সেই জায়গায় 9 জন মানুষ এসে উপস্থিত হলেন, যার ভিতরে একজন ব্রিটিশ ছিলেন, আরও একজন সুইস ছিলেন, এবং
কয়েকজন কাতালান ছিলেন। সব মিলে দেখা গেল যে ওই ওয়াটার উইন্ড ছাড়া বাকি 10 জন ফুটবল খেলতে পারেন এবং তারা নিয়মিত মাঠে ফুটবল খেলেন। তখন কিন্তু মোটামুটি 40-42 বছর বয়সী লোকেরাই মূলত এই লেভেলের ফুটবল বেশি খেলতো। ভাবতেছেন যে এরকম একটা উদ্যোক্তা মানুষ যে অলরেডি জুরিকে ক্যারিয়ারের একটা অংশ কাটায় আসছে, সে এসে আবার ফুটবলার হলো কীভাবে এখানে? তখন এটাই প্রচলন ছিল। ওই সময় ছবি দেখলেও আপনি দেখবেন যে প্রায় বৃদ্ধ টাইপের লোকেরা মাঠে খেলতেছে। তো গাম্পারের সূচনাটা হয়ে গেল। যদিও সদস্য সংখ্যা খুব বেশি না, ওয়াটার উইন্ড সহ 11 জন। তার মানে ফুটবল খেলতে পারে এরকম লোক পাওয়া গেল 10 জন। সেই নিয়েই এই আজকের দিনটাতে প্রথম বার্সেলোনার বৈঠক হলো এবং সেখানে নাম দেওয়া হলো ফুটবল ক্লাব অফ বার্সেলোনা। নামটা ইংলিশে হলো, কারণ সুইচ এবং ইংলিশটা ছিলেন, ওনরা এই নামটা বেছে নিলেন। যাত্রা শুরু করলো পৃথিবীর অন্যতম বর্ণময় একটা ক্লাব। পরের মাসেই মানে 8 তারিখে, ডিসেম্বরের 8 তারিখে স্থানীয় একটা ময়লার ভাগাড়ের পাশে একটা ফাঁকা জায়গায়, দুর্গন্ধে টেকা যায় না এরকম একটা জায়গা, সেরকম একটা জায়গায় ইংলিশ কলোনির বিপক্ষে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলল। 11 জন যেহেতু পূরণ হয় নাই, 10 জনের দল, কলোনিও মেনে নিল, তারাও 10 জন নামালো। 10 জন ভার্সেস 10 জন খেললো। এই প্রথম বার্সেলোনা মাঠে খেললো। তাদের না ছিল কোনো একক জার্সি, না ছিল কোনো ব্যাচ, মানে লোগো কিছুই ছিল না, শুধু এই নামটাই ছিল। সেই অবস্থায় তারা খেললো, ইংলিশ কলোনির বিপক্ষে 1-0 গোলে হেরে শুরু হলো। এই যে পথ চলা, এই পথ চলাটাই কালক্রমে আজকের বার্সেলোনায়, যে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনায় পরিণত হয়েছে। কিন্তু এর মধ্যে ইতিহাসের মহা সব কাণ্ড ঘটে গেছে এই ক্লাবটাকে কেন্দ্র করে। এবং এই হুয়ান গাম্পার হাল ছাড়ার মানুষ না। গাম্পার ওই 10 জনের ময়লার ভাগাড়ের পাশে তৈরি হওয়া দলটা, ওই দলটাকে আস্তে আস্তে ইউরোপিয়ান একটা দলে পরিণত করে ফেলছেন। বার্সেলোনা ক্লাবের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ওয়াটার উইন্ড। ওই যে সুইস ভদ্রলোক সঙ্গে ছিলেন, উনি একটু বয়স্ক, ফুটবল খেলতে পারতেন না, আর কিছু টাকা ছিল, কিন্তু ওনার টাকায় তো আসলে খুব বেশি দিন চলতেছিল না। 1914 সালে তারা একটা লোগো তৈরি করলো। এর আগেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা যে লোগোটা, ওই লোগোটারই ব্যাচ বানায় বার্সেলোনা প্রথম টি শার্টে পরে, প্রথম জার্সিতে পরে খেলা শুরু করছিল। কিন্তু 1914 সালে তারা কাতালান পতাকা অনুযায়ী একটা লোগো তৈরি করে, ওটাকে বলা যায় বার্সেলোনার পথ চলা শুরু। সেই পথ চলা শুরু করলো। টুকটাক স্পন্সর যা করার সেটা ওয়াটার উইন্ডই করতেছিলেন। কিন্তু এভাবে তো দীর্ঘমেয়াদে একটা ক্লাব টিকতে পারে না, এটা গাম্পার বুঝতেছিলেন। গাম্পার তখন দলের ক্যাপ্টেন। আস্তে আস্তে খেলোয়াড় সংখ্যা বাড়তেছে, সদস্য সংখ্যা বাড়তেছে, এবং ওই সময় ওয়াটার উইন্ড গাম্পার ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই ক্লাবের কোনো মালিকানা থাকবে না, এই ক্লাবের মালিকানা হবে যে সদস্য সেই মালিক। এইভাবেই এই ক্লাবটা গড়ে উঠবে এবং আজও পর্যন্ত কিন্তু বার্সেলোনা তাই। বার্সেলোনা পৃথিবীর ইউনিক একটা ক্লাবের মধ্যে, যে ক্লাবটার মালিক শুধুমাত্র তার সদস্যরা। রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, তারাও কিন্তু তাই। এইসব ক্লাবের কোনো পুঁজিপতি মালিক, একক মালিক বা কোনো প্রাতিষ্ঠানিক মালিক নেই। সো ওখানে আপনার সদস্য হতে হবে, সদস্য হতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে। আপনার কাতালান হওয়াটা খুব আবশ্যক। ইদানিং অবশ্য কাতালান বাদেও আপনি সমর্থক হতে পারবেন, সদস্য হতে পারবেন। তা কিছু শর্ত আছে, সেগুলো পার করে সদস্য হতে পারলে আপনি আসলে বার্সেলোনা ক্লাবের একটা মালিক। সেই মালিকানার বিনিময়ে আপনি কোনো লাভ টাভ পাবেন না। ওরা যা লাভ পাবে ওটা আবার ক্লাবেই ইনভেস্ট হবে, অথবা ক্লাবের ডেভেলপমেন্টে ব্যবহার করা হবে। এইসব আইন কিন্তু সেই যাত্রা শুরুর লগ্নে হুয়ান গাম্পাররা তৈরি করে রাখছেন, যে এই ক্লাব কারোর মালিকানায় কখনো যাবেন। এর মধ্যে গাম্পার আরেকটা বড় কাজ করে ফেললেন, সেটা হচ্ছে যে একটা ছোটোখাটো হলেও স্টেডিয়াম তৈরি করে ফেললেন। ওই সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে বিভিন্ন ধনী লোকের কাছে গিয়ে হাত পেতে একটা টাকা কালেকশন করে একটা স্টেডিয়াম করে ফেললেন। গাম্পার ভাবতেছিলেন যে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে একটা স্টেডিয়াম যদি করা যায় তাহলে খেলা দেখতে কিন্তু তখন কাতালোনিয়া জুড়ে, ওই বাস্ক কাতালোনিয়া পুরো এলাকা জুড়ে এদের দল নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। প্রতিটা ম্যাচে ব্যাপক পরিমাণে লোক হাজির হচ্ছিল, কিন্তু এটা দিয়ে কোনো লাভ, রেভিনিউ হচ্ছিল না। তো গাম্পার বললেন যে আমরা যদি একটা স্টেডিয়াম করতে পারি হাত পা ধরে, বিভিন্নভাবে কালেকশন করে, তাহলে এই হাজির হওয়া ভিড় থেকে আমরা একটা রেভিনিউ কালেক্ট করতে পারি। অল্প অল্প কিছু করে যদি টিকিট মানি নেওয়া যায়, সেই টাকাটা আমাদের বার্সেলোনা ফান্ডে কাজ করতে পারে। তখন আমরা ইন্টারন্যাশনাল ট্যুরে যেতে পারি, বড় বড় টুর্নামেন্টে অংশ নিতে পারি। ফলে 1919 সালে এই গাম্পার তার উদ্যোগ নিয়ে, গাম্পার এবং তার এই বোর্ড উদ্যোগ নিয়ে একটা স্টেডিয়াম করে, ক্যাম্পো দে লে কোর্স নামে সেই প্রথম স্টেডিয়ামটা হলো। শুরুতে ধারণ ক্ষমতা ছিল 22,000, যখন পরিত্যাগ করা হয় তার আগ পর্যন্ত ধারণ ক্ষমতা বাড়তে বাড়তে 60,000-এ পরিণত হয়েছিল। এবং এই সময়কালেই আসলে শুরু হলো বার্সেলোনার প্রতিবিপ্লব।
সেই প্রতিবিপ্লবটা কেমন, ওই যে আগেই বলে রাখছি যে বার্সেলোনার উপরে দমন নিপীড়ন খুব মারাত্মক শুরু হয়েছিল কাতালোনিয়া এলাকায়। এইটা 1925 সালের দিকে, দেখেন 1919 সালে তাদের স্টেডিয়াম হলো এবং 1925 সালের দিকে একটা রিভোল্টের মতো হলো। স্প্যানিশ যে জাতীয় সঙ্গীত, এইটাকে ব্যঙ্গ করে কাতালানরা একটা সঙ্গীত তৈরি করলো, সেটা টুকটাক করা পাড়া মহল্লায় গাইতো। সেটাতে বড় সমস্যা হয় না, হয়তো ধরা পড়লে পুলিশ পিটাইতো, এইসব ঘটনা ঘটতো। কিন্তু 1925 সালে কোনো একটা ম্যাচ চলা অবস্থায় ওই যে গাম্পারে নির্মিত স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে দর্শকরা মানে সমবেতভাবে এই ব্যঙ্গ সঙ্গীত, ব্যঙ্গ জাতীয় সঙ্গীত গাইল। ফলে স্প্যানিশ যে স্প্যানিশ কর্তৃপক্ষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেল। তখন তারা নতুন করে একটা দমন নিপীড়ন চালানো শুরু করলো। কাতালোনিয়া এলাকায় এসে নানা কিছুর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে কাতালোনিয়ানরা তাদের কোনো সঙ্গীত, শুধু এই ব্যঙ্গ সঙ্গীত না, কোনো সঙ্গীত প্রকাশ্যে গাইতে পারবে না, কাতালান বলে নিজেদের পরিচয় দিতে পারবে না, কাতালান ফ্ল্যাগ রাখা অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ হয়ে গেল। নানা রকমভাবে দমন নিপীড়ন চালানো শুরু হলো। এরপরে সবচেয়ে ভয়াবহ সময়টা শুরু হলো জেনারেল ফ্রাঙ্কোর সময়। 1939 সালে জেনারেল ফ্রাঙ্কো ইউরোপের অন্যতম কুখ্যাত এক নায়ক। তিনি স্পেনের ক্ষমতা নেওয়ার পরে তিনি যেটা শুরুতেই করলেন, প্রত্যেকটা এরিয়া, শুধু কাতালোনিয়া না, বাস্ক সহ যতগুলো কালচারালি বা এথনিক ডিফারেন্ট এরিয়া ছিল সব এলাকায় ভয়ানক অত্যাচার চালানো শুরু করলেন। বার্সেলোনার লোগো থেকে কাতালান ফ্ল্যাগকে সরায় দিতে বলা হলো। এছাড়াও নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এমনকি ইংরেজি বা কাতালোনিয়ান কোনো শব্দ ব্যবহার করাও নিষিদ্ধ করা হলো। তারা তাদের নিজস্ব বর্ণমালায় কোনো কিছু লিখতে পারবে না, বলতে পারবে না তাদের ভাষায়। স্প্যানিশ আর কাতালান তো এক ভাষার না, একটা ডিফারেন্স তো আছে। ফলে কাতালানটা একদম নিষেধ হয়ে গেল। শুধু তাই না, বার্সেলোনাকে বলা হলো যে তোমাদের ফুটবল ক্লাবের নাম বদলায় ফেলো। তারা ফুটবল ক্লাবের নামও বদলাইতে বাধ্য হলো। একদম স্প্যানিশ ভাষায় ক্লাবের নাম রাখা হলো, ক্লাব দে ফুটবল বার্সেলোনা, এই নামে নাম রাখা হলো। মানে সর্বার্থে তখন কাতালানদের উপরে এবং বার্সেলোনার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই সময়ে খুব কুখ্যাত একটা ঘটনা ঘটলো। রিয়াল মাদ্রিদ মূলত ফ্রাঙ্কোর ক্লাব ছিল। ফ্রাঙ্কো মাদ্রিদিয়ান মানুষ, মানে বাই ব্লাড উনি স্প্যানিশ, ব্লু ব্লাডেড স্প্যানিশ বলে নিজেকে বিচার করতেন। এবং ব্লু ব্লাডেডদের চিরকাল ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। উনি রিয়াল মাদ্রিদের মানে জয়টা খুব চাইতেন। এইখানে অবশ্য খুব বিতর্ক আছে যে আমি এখন যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আসলেই ঘটছে কিনা। কিন্তু 1943 সালের ওই যে লা লিগার একটা ম্যাচে প্রথম লেগে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে হেরে গেল। যখন ফিরতি লেগ খেলতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদে আসলো, তখন নাকি ফ্রাঙ্কো নিজে ড্রেসিং রুমে গিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের শাসাইলেন যে তোমরা এইটা করতে পারো না, রিয়াল মাদ্রিদকে জিততে দিতে হবে। এবং এতটা প্রাণের ভয় পাইছিল বার্সেলোনার খেলোয়াড়রা যে তারা অলমোস্ট খেলা ছেড়ে দিল। 11-1 গোলে ওই ম্যাচটা হেরে গেছিল। আগের রাউন্ডে যারা 3-0 গোলে জিতছে, তারা পরের রাউন্ডে এসে 11-1 গোলে হেরে গেল। এটা 11-1 গোলে যে বার্সেলোনা ওই ম্যাচে হারছিল এটা সত্যি, এটা তো রেকর্ডেই আছে। কিন্তু ফ্রাঙ্কো আসলে শাসাইছিলেন কিনা ড্রেসিং রুমে গিয়ে, এটা নিয়ে খুব বিতর্ক আছে। মাদ্রিদিস্তারা দাবি করে এরকম কিছু ঘটে নাই, আর কাতালানরা দাবি করে এরকম ঘটছে। ফ্রাঙ্কোর এই সময়টাতে বার্সেলোনা ক্লাব বা বার্সেলোনার যে স্টেডিয়ামটা, ততদিনই কিন্তু নো ক্যাম্পের কাজ শুরু হয়ে গেছে। নো ক্যাম্পের ব্যাপারটা একটু বলা দরকার। সেটা হচ্ছে নো ক্যাম্পের যখন কাজ শুরু হলো, মানে ওরা পুরনো স্টেডিয়ামটা ছেড়ে নতুন স্টেডিয়ামে আসতে গেল, তখন গাম্পার সহ বাকিরা একটা উদ্যোগ নিলেন যে নো ক্যাম্প হবে রিয়েল পিপলস স্টেডিয়াম। সেটা কিভাবে হবে? নো ক্যাম্প গঠনের টাকা দিবে শুধু সদস্যরা, যে যতটুকু টাকা দিবে সে টাকাটা নেওয়ার জন্য একটা সিস্টেম করা হলো, ইট বিক্রি করা হবে। নো ক্যাম্প তৈরি করতে তো লক্ষ লক্ষ ইট দরকার। এই ইট প্রত্যেকে কিনে দিতে পারে, মানে এমন তো না যে হাতে করে ইট কিনে এনে জমা দিতে হবে। ইট কেনার জন্য হয়তো এত পেসোতা এরকম দিতে হবে। সেইটা দিয়ে একটা ইট কিনলেন আপনি, ওই ইটটা আপনার নাম লেখা থাকবে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কাতালান নিজেদেরা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 1000 ইট কিনে কিনে ওখানে টাকা জমা দিল, তাদের নাম ওই ইটে লেখা রইলো। আজও পর্যন্ত নো ক্যাম্পের যে মূল স্ট্রাকচার, সেই ইটগুলোতে ওই নামগুলো লেখা আছে। যদিও নো ক্যাম্পে এখন সংস্কার চলতেছে, এখন বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে ক্লাব এই সিজনে খেলতেছে, কারণ রিনোভেশনের কাজ চলছে, আরও বড় হচ্ছে স্টেডিয়াম, ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে। কিন্তু ওই ইটের স্ট্রাকচার কিন্তু সরানো হবে না, ওই ইটের স্ট্রাকচার থাকবে, ওই নামগুলো আজীবন থেকে যাবে।
তো এই সময়টাই একটা নো ক্যাম্পটা একটা বড় ভরসার জায়গা হয়ে দাঁড়ালো কাতালানদের জন্য। সেটা কীরকম ভরসা? তাদের তো সভা সমাবেশ নিষেধ, এমনকি বিয়ের অনুষ্ঠানে ওই যে নিজেদের রিচুয়ালের গান টান করার নিষেধ, তাহলে তারা কোথায় যাবে? তখন তারা যেটা করলো, ফুটবলের কার্যক্রমের নাম দিয়ে বন্ধ স্টেডিয়ামের ভিতরে ঢুকে তারা সভা সমাবেশ করতো। কাতালান স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক দল ছিল তারা তাদের কর্মকাণ্ড চালাতো ওই স্টেডিয়ামের ভিতরে। এছাড়া বিয়ের অনুষ্ঠান অমুক তমুক, মানে তারা রিচুয়ালি যেগুলোর ফোক কালচার মনে করে তার সব কিছু ওখানে চালানো হতো। ওটা আসলে ফুটবলটা ছিল শুধুমাত্র তাদের একটা ফেস, কিন্তু অ্যাকচুয়ালি ওই গ্রাউন্ডটাকে তারা কাতালান হিসাবেই বিবেচনা করতো, কাতালান একটা সংস্কৃতি কেন্দ্র হিসাবে। এভাবে তারা কাতালান সংস্কৃতির ধারক এবং রক্ষক হয়ে উঠলো। এই জন্যই তারা মোর দ্যান এ ক্লাব। গাম্পার যে তার নো ক্যাম্পে এই সব লোকেদের প্রশ্রয় দিচ্ছেন, এইসব লোকেদের ঢুকতে দিচ্ছেন, এই স্পেন বিরোধিতা করতে দিচ্ছেন, এসব খবর তো চাপা থাকলো না। খুব দ্রুত এগুলো ছড়ায় পড়লো, ফ্রাঙ্কোর লোকজন এসে এখানে আক্রমণ করলো, কাতালান রাজনীতিবিদদের গ্রেপ্তার করলো। একই সঙ্গে ফ্রাঙ্কো সরাসরি অর্ডার দিয়ে দিলেন যে গাম্পার আর এই দলের সঙ্গে থাকতে পারবে না, তাকে পরিচালক হিসাবে পদত্যাগ করতে হবে। গাম্পার কিন্তু এর মধ্যে 5 টাইম প্রেসিডেন্ট, খেলা ছেড়ে দিচ্ছেন, 5 বার প্রেসিডেন্সি করছেন, তারপরে গাম্পারকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এবং এটা খুব করুণ একটা পরিণতি হলো। গাম্পারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কেড়ে নেওয়া হলো, ফলে গাম্পার প্রায় নিঃস্ব অবস্থায় বাড়ি গিয়ে পড়ে থাকলেন। এবং ওই সময় খবর পাচ্ছিলেন যে ওনার স্টেডিয়ামটা কার্যত দখল হয়ে গেছে, বার্সেলোনা ক্লাবটা আর কাতালানদের ক্লাব রাখতে দেওয়া হচ্ছে না, কাতালানদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে। এসব মানসিক পীড়নে 52 বছর বয়সে নিজের বাসভবনে সুইসাইড করে মারা যান। কিন্তু মানে গাম্পার হয়তো আরেকটু কষ্ট করতে পারতেন, আর কয়টা বছর অপেক্ষা করলে হয়তো সুদিন দেখে যেতে পারত। 1975 সালে গৃহযুদ্ধ শেষে ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র শেষ হয় এবং স্পেনে গণতন্ত্র চলে আসে। তারপরে খুব আধুনিক কতগুলো কাজ হয়, তার ভিতরে একটা ছিল কাতালোনিয়ার স্বায়ত্তশাসন অনুমোদন করা। এটার ফলে কাতালোনিয়ানরা একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারলো অ্যাটলিস্ট। যদিও কাতালোনিয়ার থেকে কর আদায় করা, অমুক তমুক এইসব প্রবলেম এখনও আছে, সেগুলো নিয়েই আন্দোলন চলে এখনও, কিন্তু কাতালোনিয়াকে এক ধরনের স্বায়ত্তশাসন দেওয়া হলো এবং বার্সেলোনা নিজেকে ফিরে পেল। বার্সেলোনা তার ওই আগের নাম, যে চাপায় দেওয়া নাম, ওটা বদলায় ফেললো, আবার ফুটবল ক্লাব অফ বার্সেলোনায় চলে গেল। আবার সেই বার্সেলোনার লক্ষ্য সমর্থক এক হলো, এক হয়ে যেভাবে হয় সেইভাবে তারা প্রতিনিধি নির্বাচন করলো, প্রতিনিধিরা ভোট দিয়ে নতুন ক্লাব, নতুন ক্লাব প্রেসিডেন্ট, নতুন কর্মকর্তাদের নির্বাচিত করলো। বার্সেলোনা নতুন গতিতে চলা শুরু করলো। এরই কিছুদিন আগে বার্সেলোনা কর্তৃপক্ষ যেটা করলো, আয়াক্স থেকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় তখনকার খেলোয়াড় ইউহান ক্রুইফকে নিয়ে আসলো বার্সেলোনায়। এই যে 1975 সালে গণতন্ত্র শুরু, ফ্রাঙ্কোর পতন, 1973 সালে ক্রুইফের আগমন, এই দুটো আসলে আধুনিক বার্সেলোনার পথ চলা শুরু করলো। আর ক্রুইফ কেবল একজন খেলোয়াড় হিসাবে আসলেন না, শুরুতে তো তারা খেলোয়াড় হিসাবেই আনছিল। এসে ক্রুইফ কালক্রমে খেলোয়াড় হিসাবেই তিনি 73 সালে জয়েন করলেন। 6 বছর পরে মানে 1979 সালের মধ্যে তিনি মোটামুটি বার্সেলোনার যে গণতান্ত্রিক নতুন কমিটি এবং কাতালানদের যে আস্থার জায়গাটা, এটা জয় করে নিলেন, খেলোয়াড় হিসাবে জয় করে নিলেন। খেলোয়াড় হিসাবে দলকে বেশ কিছু ট্রফি জিতালেন এবং খুব দ্রুত উনি নীতি নির্ধারকদের ওপরে প্রভাব ফেলার মতো একজন মানুষে পরিণত হয়ে গেলেন। দেখেন, এই যে আজকে 24 সাল পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দল এখন যে জিততেছে, তারপর এর মধ্যে কতগুলো ইউসিএল জিতছে বার্সেলোনা, অনেকগুলো লিগ জিতছে, অ্যাকচুয়ালি প্রবল জয়ের প্রতাপটা কিন্তু ক্রুইফের জামানা থেকে শুরু হলো। এবং আজকে ফ্লিককে আপনি দেখতেছেন, এই পুরোটার সময় দু একটা ব্যতিক্রম, মানে ফ্যানগাল বা টাটা মার্টিনো বাদ দিলে এই যে ক্রুইফের হাত ধরে যে পরম্পরাটা শুরু হলো, গুরু শিষ্য পরম্পরা, মানে ক্রুইফ একজনকে রেখে গেছেন, সে আবার তার শিষ্যকে রেখে গেছে, এইভাবেই কিন্তু আসলে চলতেছে ব্যাপারটা। এখন কাতালান এই ক্লাবটা হয়তো পুরোপুরি কাতালান খেলোয়াড়দের দ্বারা চলে না, কিন্তু কাতালান ফিলোসফিতে চলে। সেই কাতালান ফিলোসফিতে আবার বার্সেলোনাকে নিয়ে যাওয়ার কাজটা করলেন হচ্ছে ক্রুইফ, একজন ডাচ মানুষ কাতালোনিয়াকে, তাদের ক্লাবটাকে ফিরায় দিল। সেটা কিভাবে দিল? প্রথমেই ক্রুইফ তার ম্যানেজমেন্টকে বললেন, গণতান্ত্রিক যুগের আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে কাতালোনিয়ান ছাড়া কেউ তেমন বার্সেলোনার হয়ে খেলতো না, কিন্তু এখন আমরা ট্র্যাডিশন আপনারা চালু করছেন যে আমার মতো অনেকে বিদেশ থেকে আনতেছেন, এটাও ভালো, আরও কিছু বিদেশি খেলোয়াড় আনতে হবে, সবই ঠিক আছে, কিন্তু কাতালার মূল ফিলোসফিটা কী?
সেটা হচ্ছে যে এটা কাতালোনিয়ার প্রতিনিধিত্ব করবে। সেজন্য কি লাগবে? সেজন্য সবাইকে কাতালান হতে হবে, কাতালান ব্লাডেড হতে হবে। এই গোঁড়ামি তো করার যুগ এখন আর নাই। তাহলে আমরা কিভাবে এটা নিজস্ব একটা আইডেন্টিটি ধরে রাখবো? সেই আইডেন্টিটি ধরে রাখতে গেলে আমাদেরকে হোম গ্রোন ফুটবলার লাগবে, এবং সেজন্য আমাদের এমন একটা হোম লাগবে যেখানে আমরা ফুটবলার গ্রো করতে পারি। ক্রুয়েফে আইডিয়া দিলেন যে আয়াক্স একাডেমির মতো করে বা তার চেয়েও ভালো করে বার্সেলোনার একটা একাডেমি করতে হবে, এবং সেই আইডিয়া থেকে 1979 সালে যাত্রা শুরু করলো লা মাসিয়া, যেটা আসলে অনেকে খামার বাড়ি বলে, আবার অনেকে বলে যে পৃথিবীর সবচেয়ে ভালো খেলোয়াড় ব্রিডিং হাউস, যেটা থেকে মেসি সহ পৃথিবীর সর্বকালের সেরা অনেক খেলোয়াড় উঠে আসে। এখন লামিন ইয়ামাল, এই যে পাউ কুবার্সি, অনেক খেলোয়াড় আছে। তো লা মাসিয়া নিয়ে আরেকদিন আলাদা করে গল্প বলবো, একদিনে তো আর এত বড় কিছু বলা যায় না যে লা মাসিয়া কীভাবে চলে না চলে। তবে একটা নতুন যুগের শুরু ক্রুয়েফ করলেন, সেই যুগটা আরও শক্তভাবে শুরু হলো ক্রুয়েফ যখন খেলা ছেড়ে আবার কিছুদিন এদিক ওদিক করে ম্যানেজার হিসাবে ফিরে আসলেন। ক্রুয়েফ যখন আবার ম্যানেজার হিসাবে বার্সেলোনায় ফিরে আসলেন, ততদিন কিন্তু লা মাসিয়া তাদের প্রথম 1-2 ব্যাচে প্রোডাকশন দেওয়া শুরু করছে, এবং সেখান থেকে লুইস এনরিকে, পেপ গার্দিওলার মতো খেলোয়াড় বেরোয় আসা শুরু করছে। সেই খেলোয়াড়দেরকে মূলত প্রাধান্য দিয়ে সঙ্গে কোমান বা দু চারটা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান খেলোয়াড়কে যোগ করে ক্রুয়েফ একটা শক্তিশালী দল করলেন। পেপ গার্দিওলার আগ পর্যন্ত বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল কোচ হয়ে উঠলেন। বার্সেলোনাকে অনেকগুলো ট্রফি জেতালেন, ইউরোপিয়ান লেভেলে জিতালেন, ক্লাব ওয়ার্ল্ড কাপ লেভেলে জিতালেন, আর লা লিগা তো অনেকগুলো জিতলই। তবে এগুলো মূল ব্যাপার না। ক্রুয়েফের এই লেভেলে আরেকটা বড় অবদান হচ্ছে যে ফিলোসফি তৈরি করা, খেলার ফিলোসফি তৈরি করা। এতদিন তো খেলোয়াড় হিসেবে মাঠে সেটা করে দেখাইছেন, তারপর বুদ্ধিদাতা হিসাবে লা মাসিয়া করে কাতালান ফিলোসফিকে দাঁড় করাইছেন। এবার মাঠে একটা নতুন ফিলোসফি সেটা জন্ম দিলেন, সেটা হচ্ছে টিকি টাকার বাবা, যেটা আর কি, যেখান থেকে টিকি টাকা আসছে। ওটার উৎস হচ্ছে আয়াক্স একাডেমি, যেখান থেকে ক্রুয়েফ আসলে ওই খেলাটার উৎসটা পাইছেন। কেউ বলতে পারেন যে সেটারও উৎস হচ্ছে যোগবনিত। আমরা কথা দিচ্ছি যে লা মাসিয়া নিয়ে যেরকম একটা পর্ব করব, সেরকম টিকি টাকা কোত্থেকে আসছে এবং আজকে টিকি টাকা কোথায় আছে। মানে হ্যান্সি ফ্লিক যেটা খেলছেন, আমি এটাকে বলি টিকি টাকা, এটাও টিকি টাকা। সেই টিকি টাকাটা এই পর্যন্ত বিবর্তিত হলো কিভাবে? কিভাবে পেপ গার্দিওলা হয়ে, তারপরে লুই এনরিকে, টিটো ভিল্লানোভা হয়ে, এই ফ্লিকের হাতে বা ক্লপের হাতে কেমন করে টিকি টাকা ঘোরাঘুরি করতেছে এবং কী কী বিবর্তন হচ্ছে, সেগুলোও আলাপ করব। মোটামুটি বলা যায় যে আধুনিক ফুটবলের ডমিনেন্স শুরু হলো। ট্রফি দিয়ে ডমিনেন্স আপনি বুঝবেন না। আধুনিক ফুটবলে ফিলোসফিক্যালি, মানে টেকনিক্যাল ফিলোসফি, ফুটবল টেকনিক্যাল ফিলোসফিতে যে বিপ্লব আনা, এবং এখন বলা চলে সারা পৃথিবীর, সারা ইউরোপের যে মোট ফুটবল খেলা হয়, এই মোট ফুটবলের শতকরা 75% টোটাল ফুটবল, মানে যেটা ক্রুয়েফ করছিলেন, সেই টোটাল ফুটবলের কোনো না কোনো রূপকে ধারণ করে। মানে একটা ক্লাবে একটা টোটাল ফুটবল ফিলোসফি ক্রুয়েফ ইমপ্লিমেন্ট করলেন, সেই জিনিসটাকে সারা ইউরোপ এখন কোনো না কোনোভাবে ইউজ করতেছে 2024 সালে। এটা হয়তো আরও 50 বছর চলবে। এর চেয়ে বড় আধিপত্য আর কী লাগে? আপনি কি ট্রফি দিয়ে ম্যাচ জিতে 11-1 জিতে কোনোদিন এই আধিপত্য তৈরি করতে পারবেন? পারবেন না। এটা একটা নতুন যুগে শুরু হয়েছে। তারপর থেকে কি কি সাফল্য আসছে, কি কি বিবর্তন আসছে, এগুলো আপনাদের চোখের সামনে ঘটছে। যে কিভাবে পেপ গার্দিওলারে তুলে আনছেন ক্রুয়েফ, তাকে নতুন ফিলোসফিতে দীক্ষিত করছেন। পেপ গার্দিওলা সেটাকে আবার কিভাবে বিবর্তিত করছে। গার্দিওলা কিভাবে লা মেসিয়া থেকে এক ঝাঁক প্রোডাক্ট ট্রেনে শুধু লা মেসিয়ার ছেলেপেলে দিয়েই, মানে যেটাকে কাতালান গ্রোন বলবেন, সেই কাতালান গ্রোন দিয়ে কাতালান বিপ্লব করছে। আজকে হ্যান্সি ফ্লিক যখন খেলতেছে, বা জাভি গত বছর যখন করছিলেন, তখনও কিন্তু আমরা এরকম ম্যাচ দেখছি যেখানে 11 জনের 11 জনই লা মাসিয়ার। আজকে যখন বার্সেলোনা 125 বছর পূরণ করতেছে, তখন আসলে আমরা বলতে পারি যে কাতালান বিপ্লবটা সার্থক হয়েছে। হয়তো 2017 সালে কাতালান স্বাধীনতা আসে নাই। আচ্ছা, 2017 সালে গল্পটা তো বলছিলাম। সেটা হচ্ছে 2015 সাল থেকে কাতালান বিপ্লব এত, মানে কাতালান বিদ্রোহ এবং কাতালান স্বাধীনতা এত তুঙ্গে পৌঁছালো যে কাতালানদের স্বাধীনতার ব্যাপারে স্পেন সিরিয়াসলি ভাবতে বাধ্য হলো। বিশেষ করে তার আগে ব্রেক্সিট হওয়াতে ওই সময় ওই ইস্যুটা খুব সামনে আসলো। তখন একটা গণভোট হলো 2017 সালে, এবং ওই সময় মূলত বার্সেলোনার খেলোয়াড়রা, বার্সেলোনার সমর্থকরা, বার্সেলোনার কোচরা রাস্তায় নেমে সভা করছেন। পেপ গার্দিওলার আপনি এরকম অনেক ছবি পাবেন যেখানে পেপ গার্দিওলা হচ্ছে ওই ভোটের ক্যাম্পেইন করতেছে, বক্তৃতা দিচ্ছে। সে মানে খেলোয়াড়রা রাস্তায় নেমে গেছিল, যদিও আলটিমেটলি গণভোটে কাতালান স্বাধীনতার পক্ষ সামান্য ব্যবধানে হেরে গেছে।
এখনও তারা বিশ্বাস করে ওই যে ইন্ডিপেন্ডেন্সের স্লোগান দেয়, এখনও তারা বিশ্বাস করে কোনো একটা গণভোটে তারা জিতে যাবে, কাতালান সাম্রাজ্যের পুনরুদ্ধার হবে। দেখেন এই যুগে এই ২০২৪ সালে এসে ভৌগোলিক স্বাধীনতা আর খুব জরুরি না। এখন আর কাতালানদের স্বাধীনতা পাওয়া জরুরি না, মানে ভৌগোলিক স্বাধীনতা। হ্যাঁ, তাদের ওই যে কর টরমুখ নিয়ে যেসব অভিযোগ আছে ওইগুলো সমাধান করা জরুরি। নিশ্চয়ই স্পেন সরকার এগুলো নিয়ে ভাববে, মাদ্রিদ এগুলো নিয়ে ভাববে, হয়তো এইসব ক্ষোভ মিটবে। না মিটলে তো যা পরিণতি হওয়ার তাই হবে। কিন্তু আমি মনে করি না কাতালান স্বাধীনতা কালচারাল অর্থে খুব জরুরি। জরুরি যেটা ছিল কাতালানদের যে ফিলোসফি, সেটাকে সারা পৃথিবীতে ছড়ায় দেওয়া। সেই ছড়ায় দেওয়ার কাজটা গাম্পার শুরু করছিলেন। এরপরে ক্রুয়েফ এবং তার শিষ্যরা, শেষ পর্যন্ত লিওনেল মেসি, সবাই এসে সারা পৃথিবীতে সেই শ্রেষ্ঠত্বটা ছড়ায় দিছে। সারা পৃথিবীতে গত কয়েক দশকে যত শীর্ষ শীর্ষ খেলোয়াড় আসছে, শীর্ষ শীর্ষ কোচ আসছে, সব কোনো না কোনোভাবে ওই কাতালান মন্ত্রে দীক্ষিত। এর চেয়ে বড় জয় আর কাতালানদের কী দরকার? কাতালানদের স্বাধীনতা তো হয়ে গেছে। কাতালানদের জন্য শুভকামনা। কাতালানরা তাদের এই স্বাধীনতা, স্বাধিকার বোধ এবং ওই যে কালচার, রিচুয়ালস সব কিছু নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকুক, অনন্ত হোক তাদের এই যাত্রা। সেই সঙ্গে বার্সেলোনার জয়যাত্রাও দীর্ঘায়িত হোক। সবচেয়ে বেশি হোক কাতালান যে ফুটবল ফিলোসফি, এই ফুটবল ফিলোসফির জয়যাত্রা। সবার জন্য শুভকামনা। লিওনেল মেসি, বার্সেলোনা, ক্রুয়েফ, পেপ, সবার জন্য শুভকামনা।